সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। বেলা 11টা থেকে 3 ঘন্টা শিথিল। যৌথ বাহিনী টহল জোরদার। সংঘর্ষে গুলিবিদ্ধ অটো চালক রমজানের ডামেকে মৃত্যু। আবারও পরস্পর বিরোধী অবস্থানে দলগুলো। ঐক্য নষ্ট হলে নতুন সংকটের শঙ্কা। বিলম্বিত হতে পারে গণতন্ত্রে ফেরা মানছেন রাজনীতিকরা। ছাড় দেওয়ার মানসিকতায় জোর বিশ্লেষকের। এই কোম্পানির মালিক বিল গেটস। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। 3 লাখ টাকা দিলে 40 দিন পর 10 লাখ ফেরতের প্রলোভন। বহু মানুষের অর্থ নিয়ে নিরাপত্তা মিস্ট্রাল এআই। জড়িততে ধরতে অভিযানে পুলিশ। এবং গাজায় প্রতিদিন জীবন যাচ্ছে 28 শিশুর। ইউনিসেফের তথ্য। একদিনে নিহত আরও 94 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি ইসরায়েলের। প্রতিক্রিয়া জানায়নি হামাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। বেলা 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। সর্বশেষ পরিস্থিতি জানাতে পুরানো লঞ্চঘাট এলাকায় আছেন রিপোর্টার আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সকাল থেকে গোপালগঞ্জের কিন্তু দোকানপাট আমরা বেশ বন্ধই দেখেছি, তবে যেহেতু আর কিছুক্ষণ পর অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যেই এই কারফিউ শিথিল হচ্ছে দ্বিতীয় দফার, সেই জায়গা থেকে বাজারঘাট কিন্তু অল্প বিস্তর খুলতে শুরু করেছে এবং গতকালকের মতোই ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলতে আমরা দেখছি। আমরা এখন যে যেখানটায় আছি সেখানে কিন্তু একটি বাজার রয়েছে, সেই বাজারটি আমরা বেশ কিছু দোকান আমরা খোলা দেখেছি। এর বাইরেও সারা রাত যেহেতু কারফিউ ছিল এবং যৌথ বাহিনীর অভিযান চলেছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু কিছুটা চাপা আতঙ্ক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি বলি যে আমরা যে রমজান মুন্সি নামে একজন রিক্সা চালক যিনি ঢাকা মেডিকেলে ছিলেন গুলিবিদ্ধ অবস্থায়, এমনটা আসলে আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু মারা গেছেন এমন তথ্য আমরা পেয়েছি। এবং কিছুক্ষণ আগে তার মামার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেমনটা বলছিলেন যে বেশ কিছু এলাকায় যারা অপরাধের সঙ্গে সেদিনের সংঘর্ষের সঙ্গে জড়িত ছিল তাদের খোঁজার জন্য আসলে যৌথ বাহিনীর অভিযান চলেছে এবং এই অভিযান যেহেতু চলছে সেই জায়গা থেকেও যারা সাধারণ এখানকার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছেন, তেমনটাও আসলে তিনি বলছিলেন। এর বাইরেও আসলে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই কারফিউর মতো পরিস্থিতি কিন্তু বেশ সমস্যার সম্মুখীন আসলে তাদের হচ্ছে, এমনটা কিন্তু আমাদেরকে অনেকেই বলেছেন। যদিও এই সকালের দিকে আমরা বিভিন্ন যে পচনশীল দ্রব্য যেগুলো রয়েছে সেইগুলোর যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও চলতে দেখেছি, বড় যানবাহন। এছাড়া ছোট গাড়ি যেমন চলছে। এবারে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে, যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই এই কারফিউ 3 ঘন্টার জন্য শিথিল হচ্ছে। আর বলা যায় যে যেহেতু শুক্রবার জুমার নামাজের দিন, সেই জায়গা থেকে জুমার নামাজটাকে কেন্দ্র করেই হয়তো এই শিথিলতা দেয়া হচ্ছে, এমনটাও আসলে অনেকে ভাবছেন। এবং যারা আসলে এই দুই একদিন কারফিউ এবং ঝামেলার কারণে যারা আসলে বাজার করতে পারেননি, তারা তাদের জরুরি যেই বাজারের যে কাজ, জরুরি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা আসলে কেনাকাটাও করে নিচ্ছেন। আমরা অনেকেই দেখছি যে সেই ধরনের কেনাকাটা করে তারা আসলে বাড়ির পানে ছুটছেন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখনো পর্যন্ত গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। কারফিউ পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার জানায় বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে সহিংসতার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রমজান। তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে পরিবার। নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে ফুটে উঠেছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মত ভিন্নতা হিসেবে দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রা পথে ফেরা। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একজন বিশ্লেষক বলছেন এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট।
মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে, এর বাইরে যেটা থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে। আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে, তবে এটা যেন মতবিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাহলে মতবিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ, অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশি শক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য, কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি নিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সুফল আনবে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে, অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গত বছর এই দিনে দেশ জুড়ে পালিত হয় কমপ্লিট শাটডাউন ঠেকাতে সারা দেশে বিজিবি মোতায়েন করে হাসিনা সরকার। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের। এদিন মারা যান 29 জন আর আহত হন অন্তত 3000 মানুষ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো দমে মাঠে নেমে সফল করে শাটডাউন কর্মসূচি। ততদিনে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন বহু শ্রেণী পেশার মানুষ। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে? বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3000।
দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। 500-600 মানুষ প্রতিদিন মানুষের লাশের মিছিল বাড়ছে এবং আরো মানুষ রাস্তায় নামতেছে শহীদ হওয়ার জন্য। সেইখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন আসলে গুরুত্বপূর্ণ ছিল না। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়। এদিকে রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। মানুষ রক্ত দিচ্ছে, শিশুরা রাস্তায় নেমে যাচ্ছে, এটা তো অনেক বড় একটা দায়বদ্ধতা যে মানুষ আমার জন্য রক্ত দিয়ে আস্থাটা রাখতে পারেনি, সেই আস্থাটা মানুষ আমাদের উপর রাখছে। দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনি রাস্তার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি আজ। 3টি স্মরণে 1 জিবি ডাটা ফ্রি পাচ্ছেন মোবাইল গ্রাহকরা। বিটিআরসি বলছে 5 দিন মেয়াদে গ্রাহককে এই ডাটা অফার করতে হবে। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা। শুভকানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে গত বছরের 18 জুলাই দমন পীড়নের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ব্রডব্যান্ড 5 দিন আর মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় 10 দিন। এতে শুধু তথ্য প্রযুক্তি এবং ই-কমার্স খাতে ক্ষতি হয় 2000 কোটি টাকার বেশি। ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। ওই ঘটনার বর্ষপূর্তি পালনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। 18 জুলাই মধ্যরাত থেকে 11,76,00,000 মোবাইল ইন্টারনেট গ্রাহককে বিনামূল্যে 5 দিন মেয়াদে 1 জিবি ডাটা অফারের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। মধ্যরাত থেকে সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা। এ বিষয়ে জানাতে গ্রাহককে পাঠানো হচ্ছে খুদে বার্তা। বিনামূল্যের এই ডাটা পেতে গ্রামীণ ফোনে *121*1807#, রবির *4*1807#, বাংলা লিংকের *121*1807# এবং টেলিটকের *111*1807# এই নম্বরে ডায়াল করতে হবে। আমাদের যে সাবস্ক্রাইবার, ওনাদেরকে আমরা SMS এর মাধ্যমে জানিয়েছি এবং এটা অ্যাভেল করতে তারা মাইজিবি বা USSD দুইটা প্ল্যাটফর্ম থেকে করবেন এবং সেই ডিরেকশনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। প্রত্যেকটা মেগাবাইট ডেটার ক্যাপাসিটি তৈরি করতেও কিন্তু আমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হয়। তো এই কারণে এই ডিসিশনগুলো যদি আমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেটারভাবে এই জিনিসগুলো ডিজাইন করতে পারবো। বিনামূল্যের এই ডাটা করমুক্ত হবে কিনা তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর হবে 10 লাখ। এমন প্রলোভনে মিস্ট্রাল AI নামে একটি ভুইফোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন 5-6 লাখ মানুষ। এর মধ্যে গাজীপুরে আছেন 2000 মানুষ। মাত্র 2 মাসে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা কোম্পানিটির মালিক হিসেবে তুলে ধরা হয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসকে। প্রতারক চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। এই কোম্পানির মালিক বিল গেটস, যিনি একাধিকবার সারা বিশ্বের জমকালো আয়োজনে অংশ নেয়া এরা সবাই মিস্ট্রাল AI নামের একটি প্রতিষ্ঠানের সদস্য। চলতি বছর জুনে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নামকরা রেস্টুরেন্টে। আমি অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা আছি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। প্রতিষ্ঠানটিতে 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর তা 10 লাখে রূপ নেবে। এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। আশ্চর্যের বিষয়, অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন, বিল গেটস।
মাত্র 2 মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। তথ্য বলছে গাজীপুর থেকেই প্রায় 2000 মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। আমরা যে বড় অ্যামাউন্টগুলো যেগুলো লাগাইছি মানে ইনভেস্ট করছি সেই প্রোডাক্টগুলো আমাদের আটকে আছে। অ্যাপসে কোনো কাজ করছে না, টাকা উত্তোলন করতে পারতেছি না। বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের। আইএসও সনদপত্র এটা আমাকে দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা যে অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারেনি। বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আগে থেকে এ ধরনের ওয়াকিবল ছিলাম না, যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। এখন যেহেতু অভিযোগ দিয়েছে আমরা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। শুধু অর্থ আত্মসাৎই নয়, রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের 51% পদই খালি। কেন্দ্রগুলোতে জন্ম নিয়ন্ত্রণ উপকরণ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পর্যাপ্ত ওষুধ নেই। এতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে কর্তৃপক্ষ বলছে তারা জেলাব্যাপী কার্যক্রম চলমান রেখেছেন। দ্রুত সমস্যা সমাধানের আশা তাদের। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। তৃণমূল পর্যন্ত ছড়িয়ে আছে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। জন্ম বিরতিকরণ ছাড়াও মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর কিশোরীদের সচেতন করার দায়িত্বে বিভাগটি। পরিকল্পিত পরিবার এবং বাল্যবিয়ে বন্ধেও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে এই বিভাগের কাজ করার কথা। কিন্তু মুন্সিগঞ্জের 68 ইউনিয়নের মধ্যে 58 ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও 3টি ব্যবহার অনুপযোগী আর 15টি বেশি জরাজীর্ণ। 9 মাস যাবৎ আমাদের কোনো পরিবার পরিকল্পনা বিতরণ সামগ্রী নাই। লোকবলের অভাব। একটা FWB আমরা 2-3টা সেন্টারে কাজ করি। তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলে জানায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। কোনো কেন্দ্রে কিন্তু আমরা বন্ধ রাখছি না। তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে কীভাবে আমরা জনবল নেই 50%? এটা হচ্ছে যে আমার ইউনিয়ন লেভেলে আমার SSCMO FWB 2 ক্যাটাগরির লোক আছে যারা একটা কেন্দ্রকে সচল রাখে। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের 760 জন জনবলের মধ্যে 384টি পদই খালি রয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাদারীপুরে 2টি সড়কের 8.5 কিলোমিটার পুরোটাই এখন মরণ ফাঁদ। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগের শিক্ষার্থী ও পথচারীরা। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে এলজিইডির কর্মকর্তার বক্তব্য না পাওয়া গেলেও চলতি অর্থ বছরে সড়ক দুটি সংস্কারের কথা জানায় উপজেলা প্রশাসন। সাদা দাকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আবার ইটসরে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুদ্দিন টুকুমোল্লার বাড়ি থেকে সর্দারকান্দি পর্যন্ত সড়কের দূরত্ব 4 কিলোমিটার। এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে, অথচ ইটভাটার কাজে প্রতিনিয়ত ব্যবহৃত মাহিন্দ্র ও ট্রাক পিকআপের কারণে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তারা নেওয়ার কোনো সিস্টেম থাকে না। বৃষ্টি নামলে ঘরের থেকে একটু বাইরে যায় না, মসজিদ পর্যন্ত যাইতে পারি না। এদিকে পখিরা বাজার থেকে শুরু হয়ে আজিজুল মহাজনের বাড়ি পর্যন্ত 4.5 কিলোমিটার সড়কের বেহাল দশা। বৃষ্টির পানিতে পুরো সড়ক এখন কাদায় ভরা। কিন্তু অন্য জায়গায় যেখানে আছে তারপরে সেখানে পাকা ঢালাই থাকা সত্ত্বেও এখানে আবার দিতেছে, কিন্তু আমাদের এখানে কোনো পাওয়া যাচ্ছে না। অবশ্য চলতি অর্থ বছরেই সড়ক দুটি সংস্কারের আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ভিজিট করব, ভিজিট করে প্রাপ্যতা অনুসারে এই সড়কগুলোর উপর কাজ করব। 2019-20 অর্থ বছরে পখিরার সড়কটি খোয়াসপুর ইউনিয়ন পরিষদ থেকে ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণের কথা থাকলেও অদৃশ্য কারণে তা অসমাপ্ত রাখা হয়। আর পাঁচখোলার সড়কটি কবে সংস্কার হয়েছে তার কোনোই তথ্য নেই কারো কাছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন 94 জন। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাতেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী উপত্যকায় প্রতিদিন গড়ে 28 শিশু মারা যাচ্ছে। এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।
বরং উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে যুদ্ধ শেষে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। ভোরের আলো ফুটতেই জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় এই প্রতিযোগিতা। ক্রীড়াবিদ, শিক্ষার্থীর পাশাপাশি এতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ম্যারাথন শেষে আলোচনা কর্মসূচির পাশাপাশি পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামকে উদ্বুদ্ধ করবে এই প্রতীকী ম্যারাথন। পেন্ডুলামে ঝুলছে বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজনের পরিকল্পনা। যদিও দ্রুত গতিতে স্টেডিয়ামের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। ডিসেম্বরের আগে সংস্কার কাজ শেষ করা নিয়ে আশাবাদী বরিশাল বিভাগীয় কমিশনারও। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার কাজ শেষ করে বিপিএল দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক স্টেডিয়ামটির। সুজয় দাসের ক্যামেরায় রিফাতুল ইসলাম ইরনের রিপোর্ট। বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা। আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যে এই মাঠ রেডি হতে হবে। বিপিএল আর বরিশালকে এক সুতোয় মেলানোর চেষ্টায় বিসিবি। ঘরের মাঠে বিপিএল ম্যাচ দেখার স্বপ্ন বুকে লালন করছেন বরিশালবাসী। তবে এতে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বরিশাল স্টেডিয়ামের আউটফিল্ড সংস্কারের দ্বিতীয় দফার কাজ। চাহিদা অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান আউটফিল্ড সংস্কার না করায় পুনরায় 10-15 জন শ্রমিক নিয়ে শুরু হয় কাজ, যা এখনও চলমান। উইকেটের 30 গজের মাটি বালি ওঠালেও বাকি রয়েছে মাঠের বড় অংশ। আর এতেই বরিশালবাসীর বিপিএল ম্যাচ মাঠে বসে দেখার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেছে। আমার ঠিক পেছনে বরিশাল স্টেডিয়ামের উইকেট, যা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে। তবে উইকেট প্রস্তুত হলেও এখনও প্রস্তুত হয়নি বরিশাল স্টেডিয়ামের আউটফিল্ড। পুনরায় এই আউটফিল্ড সংস্কারের কাজ আবার চালু করা হয়েছে। তবে কবে নাগাদ এই সংস্কার কাজ শেষ হবে তা এখনও নিশ্চিত নয়। আউটফিল্ড সংস্কার ছাড়া বাকি কাজগুলো অনেকটাই শেষের পথে। গ্যালারিতে নদীর ঢেউয়ের আদলে চেয়ার বসানোর কাজ শেষ হয়েছে প্রায় 50%। মিডিয়া বক্স, ড্রেসিং রুম আর ভিআইপি গ্যালারির কাজও প্রায় শেষ দিকে। বসেছে জায়ান্ট স্ক্রিনও। স্থানীয়দের দাবি, দ্রুত মাঠ সংস্কার করে বিপিএল দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক স্টেডিয়ামটির। যদি বরিশালে খেলা হয়, আমরা ঢাকা গিয়ে খেলা দেখা লাগবে না, এখানেই আমরা দেখতে পারবো। বিপিএল এর মতো একটা আসর যদি এই মাঠে হয়, তাহলে আমরা এইটুকু আশাবাদী যে আমাদের ক্রিকেটাররা আরো ডেভেলপ করতে পারবে। সংস্কার জটিলতার কারণ হিসেবে ঠিকাদারদের অবহেলাকে দুষছেন বিভাগীয় কমিশনার। তার চাওয়া, দ্রুত গতিতে কাজ শেষ করে বিপিএল এর বিগ ম্যাচগুলো বরিশালে আয়োজন করা। যেহেতু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, আমি তো মনে করি যে বিপিএল এর 1-2টা খেলা না, ফাইনাল সহ সেমিফাইনাল অনেক খেলাই আমাদের বরিশালে বেনো হওয়া উচিত। তো আমরা আশা করছি যে খুব অল্প সময়ের ভিতর আমরা এই কাজটা শেষ করতে পারবো। এদিকে বিপিএল আয়োজনের আগে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করা নিয়ে আশাবাদী এনএসসিও। গ্রাউন্ডের কাজটি আমরা কিছুটা ত্রুটি পেয়েছিলাম আগে কাজে, সেই ত্রুটি রেকটিফাই করার কাজ চলছে। এটা আগামী 2-3 মাসের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো। এনএসসি আশ্বাস দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিপিএল এর জন্য হাতে সময় আছে মাত্র 4 মাস। আউটফিল্ড সংস্কারের পর ঘাস লাগানোর কাজও বাকি। স্বল্প সময়ে যা শেষ করা কঠিন হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব হয় কিনা সেটাই বড় প্রশ্ন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। বেলা 11টা থেকে 3 ঘন্টা শিথিল। যৌথ বাহিনীর অভিযানে আটক আরো 20। সংঘর্ষে গুলিবিদ্ধ অটো চালক রমজানের ডামিকের মৃত্যু। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে বাড়ছে দূরত্ব। ঐক্য নষ্ট হলে নতুন সংকটের শঙ্কা। ঝুলে যেতে পারে গণতন্ত্রে ফেরা, মানছেন রাজনীতিকরা। ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। এ ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।